তো সেখানে আমরা অর্ধেকের বেশি প্রায় পড়ে ফেলেছি, আমাদের বাকি সামান্য কিছু আছে। তো আমরা এখান থেকে শুরু করব। তোমাদের একটা নোট আমি ওই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, পিডিএফ ফাইল। ওইটা ডাউনলোড করলে মোবাইলে দেখা যাওয়া উচিত, না হলেও কম্পিউটার অবশ্যই দেখতে পারবে। বেটার তোমরা ওইটা প্রিন্ট করে নিবে, এবিসি অথবা যে বইটা চলচ্চিত্র পড়া হয় সেখানে পেস্ট করে পাঠা দিয়ে সেটা ভালো হবে। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের আজকের। এই যে আবার এটা ডিস্টার্ব শুরু করলো নাকি? দেখা যাচ্ছে না? এটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডেইলি ইনটেক অ্যান্ড আউটপুট অফ ওয়াটার। ডেইলি ইনটেক অ্যান্ড আউটপুট অফ ওয়াটার। হ্যাঁ, ডেইলি ইনটেক অ্যান্ড আউটপুট অফ ওয়াটার মানে একটি সাধারণ মানুষ কতটুকু, আমরা যেটা বলছিলাম, ডেইলি ওয়াটার ইনটেক আউটপুট চার্ট। তার মানে একটা মানুষ কতটুকু পানি পান করে এবং কতটুকু সে পানি ত্যাগ করে, এটা আর কি। তো এর মধ্যে আমি যেটা বলছিলাম যে একটা মানুষ প্রতিদিন fluid ingested 2100 ml per day, and from metabolism, actually from metabolism of carbohydrate 200 ml of water is obtained to our body daily. যেমন আমরা রেসপিরেটরি চেইন দেখেছিলাম, হ্যাঁ, রেসপিরেটরি চেইনে লাস্টে দিয়ে হাফ হাফ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ইলেকট্রন যুক্ত হয়ে ওয়াটার তৈরি করে না? তো যখনই এনএডিএইচ প্রোডাকশন হয় মাইটোকন্ড্রিয়াতে, তখন ওই ওয়াটার প্রোডাকশন হয়। আলটিমেটলি সকল রেসপিরেটরি চেইনের প্রতিটা ট্রিলিয়নস অফ সেলে মিলে প্রতিদিন প্রায় 200 ml of water is obtained daily. So total amount of water obtained is 2300 in normal condition. হ্যাঁ, এখন যদি তুমি পানি বেশি খাও, যদি বেশি এক্সারসাইজ করো, যদি বেশি এক্সারসাইজ করা হয় তাহলে তো এটা বেশি হবেই। হ্যাঁ, বেশি এক্সারসাইজ করলে, বেশি পানি খেলে, এইটা এই জন্য হোয়াট দিয়ে রাখছে, এটা মানুষের ইচ্ছার অধীনে আছে। আর আউটপুট কত? ফ্রম ইউরিন 1400 ml। সাধারণত একটা মানুষের নর্মাল অবস্থায় 1400 ml ইউরিন পাস হয়। ইনসেন্সিবল স্কিন 350 ml, ইনসেন্সিবল লাংস 350 ml, সোয়েট 100 ml, ফিসেস 100 ml। এই 2300 ml পানি লস হয়, ঠিক আছে। ইনসেন্সিবল স্যার আদাব, শুনতে পাচ্ছি না।
এই শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। শোনা আচ্ছা, যায়। লেখো ইনসেন্সিবল ওয়াটার লস কাকে বলে, লেখো। The loss of water which is not sensed. The loss of water which is consciously sensed. Which is স্যার not স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না এখন আপাতত। তুমি লেখো the loss of water which is not awarely sensed. Awarely sensed is called insensible water loss. এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে আমরা ওয়াটার লস করছি কিন্তু আমরা বুঝতে পারছি না। We are losing water yet we cannot sense that our water from our body is losing. এটা দুটো আছে, এটা দুটো অংশ আছে। একটা হচ্ছে তোমার, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? না স্যার। না স্যার। দেখা যাচ্ছে না। স্যার সংজ্ঞাটা আরেকবার বলেন, বুঝতে পারিনি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। Insensible water loss is the loss of water which a person cannot awarely sense. Awarely মানে জ্ঞাতভাবে সে জানতে পারছে না যে তার লস হচ্ছে। যেমন আজকে দুইটা অংশ আছে, একটা হচ্ছে তোমার ইনসেন্সিবল স্কিন। এটা 350 ml। হ্যাঁ, তার মানে কি স্কিন দিয়ে সবসময় কিছু কিছু বাতাস বাষ্প বের হয়, হ্যাঁ, যেটা আমরা বুঝতে পারি না কিন্তু বের হচ্ছে। তারপরে ইনসেন্সিবল লাংস মানে লাংস দিয়েও শ্বাসের মাধ্যমে সবসময় আমরা যখন শ্বাস ছাড়তেছি তখন কিছু কিছু বাতাস বের হয়ে যাচ্ছে। এইটা তো এখন আমরা সেন্স করতে পারি, আমরা মাস্ক পরি না, মাস্ক পরে যারা চশমা পরি, গগলস পরি, তাদের অবস্থা কি হয়, চশমা গোলা হয়ে যায় না? হ্যাঁ, তার মানে সবসময় কিন্তু এই শ্বাসে দিয়ে বের হচ্ছে, পানি বের মানে হালকা হালকা বের হচ্ছে। এটা কতটুকু বের হচ্ছে? 350 ml পার ডে। তারপরে যারা চশমা পরে, চশমা পরিষ্কার করার সময় একটু ভাপ দিয়ে নেয় না, মানে সবসময় কিছু কিছু ওয়াটার এখান দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, সেটা কত? 350 ml। স্কিন দিয়েও সেরকম 350 ml ওয়াটার বেরিয়ে যায়, 350 ml ওয়াটার বেরিয়ে যায়। ঠিক আছে? বুঝি নাই, আবার বলো মা, বুঝি নাই। স্যার ওয়েটিং এ আছে কয়েকজন, একটু অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করতে ওয়েটিং এ তো পাচ্ছি না কাউকে। স্যার আছে বলতেছে, অ্যাকসেপ্ট করছে না। একান্ন জন আছে, জয়েন হচ্ছে। আচ্ছা যাক, এত দেরি করা যাবে না, দেরি করলে মুশকিল। সবার তো ক্লাস করতে হবে, একজন দুজনের জন্য তো ক্লাস ইন্টারাপ্টেড হলে মুশকিল। তাহলে এই কথাটা বোঝা গেছে, এটা পরীক্ষার সময় ধরবে। হোয়াট ডু মিন বাই ইনসেন্সিবল ওয়াটার লস? হ্যাঁ, যখন তুমি বলবা যে ইউরিন আউটপুট 1400 ml, ইনসেন্সিবল স্কিন 350, ইনসেন্সিবল লাংস 350, সোয়েট 100, ফেসেস 100, তখন জিজ্ঞেস করা হবে হোয়াট ডু মিন বাই ইনসেন্সিবল ওয়াটার লস, তখন এটা বলবা। ঠিক আছে? লাংস দিয়ে স্কিন দিয়ে সবসময় বাতাস বের হচ্ছে, পানি বের হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। ঠিক আছে? এই প্রশ্নটা পরীক্ষার সময় ফ্রিকোয়েন্টলি আসে রিটেনে এবং ভাইভাতেও ধরা হয়। তো তোমরা শুধু এই কলামটা পড়বা, এইটা পড়ার দরকার নাই। ঠিক আছে? এবং আমি যেটা লিখে দিলাম সেইটাই বলবা আল্লাহর ওয়াস্তে। এইটা গাইডলাইনে আছে, এটা সহজ। এবিসির মধ্যে যেটা আছে এটা কঠিন। প্রলংড হেভি এক্সারসাইজের দরকার নেই নরমাল অবস্থায়। ঠিক আছে? শুধু এইটুকু মনে থাকবে, 2300 ml ইনপুট, 2300 ml আউটপুট। এটা পরীক্ষায় ধরা হবে, পরীক্ষায় রিটেনে আসবে, এইটুকুই লিখবা, এইটা লিখবা না। মনে থাকবে? প্রলংড হেভি এক্সারসাইজ লিখবা না, শুধু নরমাল অবস্থায় এইটাই মুখস্থ করবা। ঠিক আছে? আচ্ছা, আর একটা ভুল যেটা মানুষ করে, মানে স্টুডেন্টরা করে, সেটা হচ্ছে ইউরিন সবচেয়ে বেশি 1400 ml, এটা বলে সবচেয়ে পরে, আগে বলে ফিসেস 100 ml। আগে এটা বলবা না, আগে ইউরিনে 1400 ml সেটাই বলবা, যেভাবে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে সেভাবে বলবা। প্রথমে বেশিটা বলতে হয়, যেটা ইম্পর্টেন্ট সেটা তো আগে বলবা,
তাই না? যেটা ইম্পর্টেন্ট সেটা তো আগে বলতে হয়। সেরকম ইউরিন হচ্ছে মূল ওয়াটার লস, মেইন ওয়াটার লস আউটপুট ফ্রম আওয়ার বডি। সো ইউরিন শুড বি স্টেটেড ফার্স্ট। হ্যাঁ, সো ইউরিন 1400 ml, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল বললে ভালো হবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ডেইলি ওয়াটার ইনটেক আউটপুট চার্ট। নেক্সট, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স। কিভাবে ওয়াটার ব্যালেন্স হয়? হ্যাঁ, হাউ ওয়াটার ব্যালেন্স রেগুলেট। যদি ওয়াটার ডেফিসিট হয় তখন, যদি ওয়াটার ডেফিসিট হয়, যদি ওয়াটার ডেফিসিট হয় তখন কি হয়? হাইপোভলিউমিয়া ডেভেলপ করে। হাইপোভলিউমিয়া কি হয়? রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হয়। এটার অ্যাক্টিভেশনের ফলে আলটিমেটলি রেনিন প্রোডাকশন হয় ফ্রম জ্যাক্সটা গ্লোমেরুলার অ্যাপারাটাস। আর রেনিনের কাজ হচ্ছে আলটিমেটলি অ্যানজিওটেনসিন 2 বাড়ায় দেওয়া, ঠিক আছে? আবার রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হলে সিস্টেমিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়। আবার ওয়াটার ডেফিসিট হলো ব্যারোরিসেপ্টর ইনহিবিশন হয়ে সিস্টেমিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়। এই সিস্টেমিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হলেও অ্যানজিওটেনসিন 2 প্রোডাকশন বাড়ে। এবং অ্যানজিওটেনসিন 2 এর কাজ হচ্ছে থার্স্ট বাড়ায় দেওয়া এবং এডিএইচ বাড়ায় দেওয়া। এডিএইচ হচ্ছে তোমার অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কোন গ্ল্যান্ড থেকে বের হয় কে বলতে পারবা? বলো দেখি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন কোথা থেকে বের হয়? বলতে পারবা কেউ? পিটুইটারি স্যার, পিটুইটারি। হ্যাঁ স্যার, পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি গ্রন্থি অ্যান্টেরিয়র আছে, পোস্টেরিয়র আছে, কোনটা? পোস্টেরিয়র। স্যার পোস্টেরিয়র, স্যার পোস্টেরিয়র। হ্যাঁ, পোস্টেরিয়র থেকে। তোমরা যদি এন্ডোক্রাইনোলজি এখনো পড়ো নাই, ওখানে তখন পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে 6টা হরমোন বের হয়, পোস্টেরিয়র থেকে 2টা। 2টার মধ্যে একটা হচ্ছে এডিএইচ, একটা হচ্ছে অক্সিটোসিন। তো এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বা আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, এটা পোস্টেরিয়র পিটুইটারি থেকে বের হয় ইন রেসপন্স টু ইনক্রিজ অ্যানজিওটেনসিন 2। এবং অ্যানজিওটেনসিন 2 কখন বের হয়? যখন হাইপোভলিউমিয়া হয়। আবার ওয়াটার ডেফিসিট যখন হয় তখন এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোটিক প্রেসার বেড়ে যায়। অসমোটিক প্রেসার বেড়ে গেলে অসমোটিক রিসেপ্টর স্টিমুলেশন হয়, সেখান থেকেও তোমার থার্স্ট এবং এডিএইচ বেড়ে যায়, ঠিক আছে? আর থার্স্ট এডিএইচ বেড়ে গেলে ওয়াটার রিটেনশন হয়। হ্যাঁ, মানে থার্স্ট বেড়ে গেছে, বেশি বেশি পানি খাবে। এডিএইচ বাড়া মানে তোমার কনসেন্ট্রেটেড ইউরিন প্রোডাকশন হয়। এডিএইচ এর কাজ হচ্ছে, এডিএইচ এর কাজ কি? এডিএইচ এর কাজ হচ্ছে এই যে তোমার গ্লোমেরুলাস আছে না, এই গ্লোমেরুলাসের এই যে তোমার ডিসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব হয়ে এই যে কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট, এই কালেক্টিং ডাক্টে তোমার এক ধরনের সেল আছে, এটা V2 রিসেপ্টর বলে এটাকে। হ্যাঁ, এইখানে তোমার এডিএইচ কাজ করে। এই এডিএইচটা তোমার এইখানে কাজ করে, এইখানে কাজ করে ওয়াটার রিঅ্যাবজর্পশন করায়। ওয়াটার যেগুলা ফিল্টার দিয়ে আসছিল সেটাকে রিঅ্যাবজর্পশন করায়। তার মানে এইখানে ফিল্টার থেকে বেশি বেশি পানি শোষণ করে নেয়, ফলে কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হয়। কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশন হয়। তাহলে একদিকে পানি বেশি খাচ্ছে, অন্যদিকে ফিল্টার দিয়ে যতটুকু পানি আসছিল সেটা শোষণ হয়ে যাচ্ছে, রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে ডিউ টু এডিএইচ। ফলে আলটিমেটলি ওয়াটার রিটেনশন মানে কি? ধরে রাখা। হ্যাঁ, এবং ওয়াটার যদি যে ওয়াটার ডেফিসিট হয়েছিল ওয়াটার ধরে রাখতেছে, রেস্টোরেশন অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড, অসমোটিক প্রেসার, এভাবে ওয়াটার ব্যালেন্স হয়। এইভাবে ওয়াটার ব্যালেন্স হয়ে থাকে, ঠিক আছে? স্যার এডিএইচ এসকেপটা কি? হ্যাঁ, এডিএইচ এসকেপ। এডিএইচ এসকেপটা হচ্ছে তোমার, এডিএইচ এসকেপটা দুইটা এসকেপ আছে, একটা হচ্ছে এডিএইচ এসকেপ, একটা অ্যালডোস্টেরন এসকেপ। এর মধ্যে অ্যালডোস্টেরন এসকেপটা আমরা পড়াই, এডিএইচ এসকেপটা পড়াই না, তারপরেও পড়তে হবে। এডিএইচ এসকেপটা হচ্ছে তোমার অসমোটিক প্রেসার একটা মানুষের কত? তোমার 285 থেকে 300 পর্যন্ত, ঠিক আছে? তো যখনই তোমার এটা তোমার অসমোলারিটি, এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলারিটি কত আমরা পড়েছিলাম? 285 থেকে 295 মিলি অসমোল পার লিটার। তো যখনই তোমার অসমোলারিটি বেড়ে যায় তখনই অ্যান্টি ডাইউরেটিক হরমোন বের হয়, ঠিক আছে? তো অসমোটিক প্রেসার যদি ক্রনিক্যালি বেড়ে থাকে, হ্যাঁ, সবসময় যদি অসমোটিক প্রেসার বেড়ে থাকে, তখন দেখা যায় যে এডিএইচ সর্বোচ্চ, মানে যত অসমোটিক প্রেসার বাড়ে তত এডিএইচ বাড়ে, যত অসমোটিক প্রেসার বাড়ে তত এডিএইচ বাড়ে। তো একটা পর্যায়ে এসে অসমোটিক প্রেসার 295 এর বেশিও যখন হয়ে যায় তখনও এডিএইচ আর বের হতে পারে না, এবং ওই অবস্থা থাকতে থাকতে একসময় কনসেন্ট্রেটেড ইউরিন না বের হয়ে তোমার ডাইলিউট ইউরিন বের হয়। হ্যাঁ, তো সেটাকে আসলে এডিএইচ থাকা সত্ত্বেও পানি এসকেপ হয়ে যাচ্ছে। এডিএইচ এর কাজ হচ্ছে পানি ধরে রাখা, তাই না?
কিন্তু এডিএইচ থাকা সত্ত্বেও যেহেতু পানি এসকেপ হয় সেটাকে আমরা বলতেছি এডিএইচ এসকেপ। এসকেপ মানে পালিয়ে যাওয়া, বের হয়ে যাওয়া। ঠিক আছে, এটা এবিসির মধ্যে আছে, শর্ট নোট, এটা পড়ে নেবা। জি স্যার। ওকে, তো আমাদের নেক্সট জিনিস হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট। ইন অ্যাডাল্ট 25 to 40 ml per kg per day, in infant 100 to 150 ml per kg per day. Water requirement is very high in infants and children because they lose more water because of high basal heat production than adult, increased body surface area to body weight ratio than adult, and poor renal concentrating power compared to adult. High basal heat production মানে কি, বাচ্চাদের গা বড়দের থেকে গরম থাকে। একটা অ্যাডাল্টের যদি বেসাল টেম্পারেচার 98.4 হয়, দেখা যাবে যে একটা বাচ্চার বেসাল বডি হিট টেম্পারেচার 99, একটু বেশি থাকে। কেন বেশি থাকে? যেহেতু বাচ্চাদের মেটাবলিজম বেশি হয়, কারণ বাচ্চাদের গ্রোয়িং বডি, এই জন্য তাদের বডি একটু গরম থাকে। আবার দেখবা সবসময় মায়েরা এসে কি বলে ডাক্তারের কাছে, বাচ্চার গা গরম। নিজেদের তুলনায় বাচ্চাদের গা একটু গরম থাকে। সবসময় তাদের একটা ধারণা যে বাচ্চার জ্বর, কিন্তু আসলে জ্বর না, বাচ্চাদের গা একটু গরম থাকে। আর বডি সারফেস এরিয়া তাদের বেশি থাকে, মানে ওয়েটের তুলনায়, ওজনের তুলনায়। একটা 10 কেজি বাচ্চা ধরো, 10 কেজির একটা বাচ্চা, তার বডি সারফেস এরিয়া ধরো 400 ফুট, 400 স্কোয়ার ফুট সেই। কিন্তু দেখা যাচ্ছে একটা 100 কেজির অ্যাডাল্ট, তার বডি সারফেস এরিয়া 600 স্কোয়ার ফুট। সেই অনুপাতে বেরি না, মানে অনুপাত হিসাবে তোমার বাচ্চাদের ওজন কম হলেও তাদের স্কোয়ার ফুট হিসাবে বডি সারফেস এরিয়া বেশি থাকে। এবং একটা অ্যাডাল্ট যেভাবে তোমার পানিকে কনসেন্ট্রেট করতে পারে, পানিটাকে ধরে রাখতে পারে মানে কিডনি দিয়ে, সেভাবে রেনাল কনসেন্ট্রেটিং পাওয়ার বাচ্চাদের কম থাকে, সেজন্য বাচ্চাদের পানি একটু বেশি লাগে। ওয়াটার টার্নওভার, ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ, এটা ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ওয়াটার টার্নওভার? এটা পরীক্ষায় ধরবে, পরীক্ষায় রিটেনে আসে। ওয়াটার টার্নওভার, what is water turnover? It is the percentage of ECF volume that an individual losses and gain again up every day. ঠিক আছে, মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডের যে অংশটা একটা মানুষ প্রতিদিন লস করে এবং প্রতিদিন আবার গেইন করে, এটাকে টার্নওভার বলে। ঠিক আছে, যেমন তোমার ধরো একটা হসপিটালের যদি প্রতিদিন বেশি রোগী ভর্তি হয় এবং বেশি রোগী আবার ভালো হয়ে চলে যায়, তাহলে আমরা কি বলবো? সেই হসপিটালে পেশেন্ট টার্নওভার বেশি। আর যেই হাসপাতালে তোমার পেশেন্ট কম ভর্তি হয়, আবার পেশেন্ট যেহেতু কম ভর্তি হয় সুস্থ হয় কম, সেটা আমরা বলবো পেশেন্ট টার্নওভার কম। ঠিক আছে, আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আগে পেশেন্ট টার্নওভার খুব কম ছিল, কারণ রোগী ভর্তি হতো কম, তাই না? আর এখন প্রচুর রোগী ভর্তি হচ্ছে, প্রচুর রোগী সুস্থ হয়ে আবার চলে যাচ্ছে, আবার কিছু কিছু রোগী যারা বেশি খারাপ তারা মারাও যাচ্ছে। তাহলে এখন আমরা বলতে পারি পেশেন্ট টার্নওভার অফ সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল ইজ মাচ লার্জার দ্যান বিফোর। হ্যাঁ, আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই না? তোমরা তো দেখো নাই, এখন প্রচুর রোগী ভর্তি থাকে, প্রচুর রোগী আবার সুস্থ হয়ে বেরিয়ে যাচ্ছে, ভালো হচ্ছে, এটা একটা ভালো সাইন। আগে অনেক সমস্যা ছিল, কোভিডের পরে ইমার্জেন্সিও চালু হয়ে গেছে আল্লাহর রহমতে, স্বল্প পরিসরে না হলেও মোটামুটি চলছে ভালোই। তো সেরকম ওয়াটার টার্নওভার হচ্ছে একটা মানুষ কতটুকু ওয়াটার লস করছে এবং কতটুকু ওয়াটার গেইন করছে। হ্যাঁ, তাহলে এটা বলতে হবে পার্সেন্টেজ অফ ইসিএফ। হ্যাঁ, আইসিএফ নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না, ইন্ট্রাসেলুলার ফ্লুইড নিয়ে কখনোই আমরা চিন্তা করি না। কারণ কি, ইন্ট্রাসেলুলার ফ্লুইড আমরা ধরাছোঁয়ার বাইরে, আমাদের ধরাছোঁয়ার বাইরে, কারণ ওটাকে আমরা মাপতেও পারি না, আমরা ধরতেও পারি না। আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইড যদি একটা আইডিয়া নিতে পারি, তাহলেই আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইড সম্বন্ধে একটা আইডিয়া চলে আসে। এটা আমরা আগের দিন দেখেছিলাম। তো এক্সট্রা সেলুলার ফ্লুইডের কতটুকু অংশ একটা মানুষ প্রতিদিন লস করে আবার প্রতিদিন গেইন করে, এটা হচ্ছে ওয়াটার টার্নওভার। এটা সূত্রটা কি, ইনটেক অর আউটপুট ডিভাইড বাই ইসিএফ ভলিউম ইনটু 100। তাহলে একটা নরমাল অ্যাডাল্টের হচ্ছে তোমার 16.4%। তার মানে একটা মানুষ 16% অফ হিজ অর হার ইসিএফ ভলিউম লসেস এন্ড এগেইন মেকআপ এভরিডে, প্রতিদিন, পার ডে। হ্যাঁ, প্রতিদিন 16। এটা এই যে জিনিসটা আছে সম্পূর্ণ সুন্দর করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে ওয়াটার টার্নওভার নরমাল হচ্ছে তোমার 16.4% অ্যাডাল্টে। হ্যাঁ,
ইন কেস অফ চিলড্রেন ওয়াটার টার্নওভার ইজ মোর 40 to 50%, ঠিক আছে। এবং এই 40 to 50% ওয়াটার টার্নওভারের জন্য একটা বাচ্চা খুব দ্রুত ডিহাইড্রেশন হয়ে যায়। হ্যাঁ, মানে যদি তার মানে ডিহাইড্রেশন হয় তাহলে বাচ্চা খুব দ্রুত ডিহাইড্রেশন হয়ে যায়। এটা কে বুঝাই দিতে পারবে আমাকে কেন এই ইয়া বেশি ওয়াটার টার্নওভার বেশির জন্য বাচ্চারা তাড়াতাড়ি ডিহাইড্রেশন কেন হয়? কে বুঝাই দিতে পারবে আমাকে? বলো দেখি, উৎস বলো। ওয়াটার লস। উৎস বলো দেখি। আসো না, ঘুমাইছো? স্যার আছি। বলো, তুমি বলো দেখি। ওয়াটার টার্নওভার বেশি এতে এই জন্য বাচ্চাদের ডিহাইড্রেশন দ্রুত হয়, কেন হয়? বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছ না? আচ্ছা, কে কোন মেয়েটা কথা বলতে যাচ্ছিল, নাম কি তোমার? ওয়াটার স্যার সাদিকা। সাদিকা, বলো দেখি তুমি তুমি কি বুঝলা? স্যার ওয়াটার ইনটেক যতটুকু করে বাচ্চারা তার থেকে লস বেশি হয়ে যায়, এই কারণে হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যায়। এই জন্য ওয়াটার টার্নওভার রেটটা হাই, কারণ লস বেশি এখানে। ব্যাপারটা ঠিক এরকম না। ব্যাপারটা হচ্ছে ওয়াটার টার্নওভার বাচ্চাদের বেশি। হ্যাঁ, বাচ্চাদের ওয়াটার টার্নওভার বেশি, এই জন্য তার মানে কি ওয়াটার টার্নওভার মানে হচ্ছে প্রতিদিন লস হয় আবার গেইন হয়, তাই না? তো যদি লস হয় একবারে 40% 50% লস হয়ে যায়, সে একটা বাচ্চার প্লাজমা তোমার ইসিএফ ভলিউম তোমার একটা 10 কেজির বাচ্চার ইসিএফ ভলিউম ধরো তোমার 5 লিটার। তো 5 লিটার একটা বাচ্চার বডিতে ফ্লুইড আছে, ইসিএফ আছে, সেটা যদি তার একবার ডিহাইড্রেশন হয় দেখা যাচ্ছে যে একবার 2.5 লিটার লস হয়ে গেছে। ঠিক আছে, একবারে 2.5 লিটার লস হয়ে গেছে, যেহেতু তার ওয়াটার টার্নওভার 50%। কিন্তু একটা অ্যাডাল্টের ওয়াটার টার্নওভার হচ্ছে 16%। তার মানে তার যদি বডিতে 5 লিটার ব্লাড থাকে তাহলে তার লস হবে কত? সর্বোচ্চ লস হলেও হতে পারে তোমার 700 ml 800 ml এরকম। কিন্তু একটা বাচ্চার অর্ধেক প্রায় লস হয়ে যেতে পারে, এই জন্য খুব দ্রুত বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যায়। হ্যাঁ, কথাটা কি বোঝা গেছে? বাচ্চাদের যেহেতু ওয়াটার টার্নওভার বেশি তার মানে সে দ্রুত ওয়াটার লস করে এবং দ্রুত ওয়াটার গেইন করে। একটা বাচ্চা ওয়াটার টার্নওভার মানে হচ্ছে কত পার্সেন্ট লস এবং কত পার্সেন্ট গেইন এভরিডে। স্যার শোনা যায় না স্যার। স্যার কিছু দেখাও যায় না। এবার দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, আমি কথা বলছি না। ধরো তোমার এই দুটো পাত্র, এই দুটো পাত্রে তোমার ফ্লুইড আছে। ফ্লুইড আছে, হ্যাঁ। তো এইটার ওয়াটার টার্নওভার যদি তোমার 50% হয় আর এইটার টার্নওভার যদি তোমার 20% হয়, আমার কথা শোনা যাচ্ছে না? এইটার ওয়াটার টার্নওভার 50%, এইটার ওয়াটার টার্নওভার 20%। এটার মানে কি এইটা যদি একবারে 15-50% খালি হয়ে যায় তাহলে এইটার 50% আবার তাকে ভরে ফেলতে হবে। এইটার যদি 20% খালি হয়ে যায় তাহলে এটাকে 20% ভরতে হবে। এখন এইটা ধরো তোমার অ্যাডাল্টের ক্ষেত্রে,
অ্যাডাল্টের ক্ষেত্রে 20% খালি হলে সে 20% পানি খেয়েই সে ভরতে পারে এবং সে বলতে পারে যে আমার পিপাসা লাগতেছে, আমি পানি খাই, স্যালাইন খাই। কিন্তু একটা বাচ্চার তোমার যদি 50% ওয়াটার টার্নওভার হয় তাহলে সে 50% লস করতেছে, কিন্তু সে কিন্তু বলতে পারছে যে আই এম থার্স্টি, প্লিজ গিভ মি সাম ওয়াটার। সেহেতু তার একটা চান্স থাকে সে দ্রুত ডিহাইড্রেশন হয়ে যাওয়ার। এই জন্য যেসব বাচ্চাদের ডায়রিয়া হয় তারা কিন্তু খুব দ্রুত ডিহাইড্রেশন হওয়ার একটা চান্স থাকে। এর জন্য বাচ্চাদের মায়েদের বেশি সতর্ক হওয়া উচিত যে বাচ্চা পাতলা পায়খানা হলেই সে খুব দ্রুত তাকে বারবার পাতলা খাবার, বারবার ব্রেস্ট ফিডিং করানো, বারবার স্যালাইন খাওয়ানো, বারবার তরল জাতীয় খাবার খাওয়ানো খুব দরকার, দ্রুত ফ্রিকুয়েন্টলি। আবার বেশি দ্রুত খাওয়ালে বমি হয়ে যায়। এই জন্য পেডিয়াট্রিশিয়ানরা খুব ভালোভাবে এটা বাচ্চাদের বুঝায় দেয়। এবং যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে ওখানে একটা কর্নার আছে, এই কর্নারের নাম স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যায় না স্যার কিছু। আচ্ছা, সরি ফর ইন্টারাপশন এগেইন। তো যেটা বলছিলাম যে প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে হাসপাতালে ওআরটি কর্নার থাকে, ওরাল রিহাইড্রেশন থেরাপি কর্নার। সেখানে বাচ্চাদের, যেসব বাচ্চাদের ডায়রিয়া হয় তাদেরকে বসায় বসায় নির্দিষ্ট পরিমাণে স্যালাইন খাওয়ায়ে বাচ্চাদের রিহাইড্রেশন করায়, মানে ডিহাইড্রেশন কারেকশন করায়, তারপরে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। বাচ্চাদের মায়েদেরকে শিখাই দেওয়া হয়, হওয়ার কথা আর কি, হয় চালু আছে, সব জায়গায় চালু আছে। এবং এটা আমরা বেশি কনসার্ন বাচ্চাদের নিয়ে, কারণ বাচ্চাদের খুব দ্রুত, যেহেতু ওয়াটার টার্নওভার বেশি, এই জন্য তাদের খুব দ্রুত ডিহাইড্রেশন হওয়ার একটা চান্স থাকে। যাই হোক, অব্লিগেটরি ওয়াটার লস কাকে বলে? অব্লিগেটরি মানে হচ্ছে তোমার মাস্ট, অব্লিগেটরি মানে হচ্ছে তোমার মাস্ট, that can be prevented, that can't be prevented, মানে এটা হবেই। হ্যাঁ, অব্লিগেটরি ইউরিন ভলিউম এবং ইনসেন্সিবল ওয়াটার লস। ইনসেন্সিবল ওয়াটার লস তুমি কমাইতে পারবা না। হ্যাঁ, ইনসেন্সিবল ওয়াটার লস তুমি কমাইতে পারবা না, এটা ইনসেন্সিবল তো হতেই থাকবে। এবং অব্লিগেটরি একটা ইউরিন ভলিউম আছে, এই পরিমাণ ইউরিন তোমার প্রোডাকশন হবেই। এটা কত? 500 ml পার ডে। আর ইনসেন্সিবল ওয়াটার লস 350, 350, 700, 1200 ml ওয়াটার প্রতিদিন লস হবেই। আমাদের বডি থেকে 1200 ml ওয়াটার প্রতিদিন লস হবেই।
যদি তোমার নেফ্রন গুলো সুস্থ থাকে তাহলে 500 ml ইউরিন অবশ্যই প্রোডাকশন হবে, তুমি যতই পানি কম খাও না কেন। তুমি যতই পানি কম খাও না কেন 500 ml ইউরিন প্রোডাকশন হবে। এবং ইনসেন্সিবল ওয়াট 700 ml, এই 1200 ml হচ্ছে তোমার অব্লিগেটরি ওয়াটার লস। স্যার অব্লিগেটরি ইউরিনটা কি ডিহাইড্রেশন ঘটায়? অব্লিগেটরি ইউরিনের মাধ্যমে ডিহাইড্রেশন হয় না মা, ইউরিনের মাধ্যমে ডিহাইড্রেশন হয় না। পাতলা পায়খানা হলে ডিহাইড্রেশন হতে পারে, ইউরিনের মাধ্যমে কখনোই ডিহাইড্রেশন হয় না। এখন তুমি যদি পানি না খাও তাহলে তো তুমি ডিহাইড্রেশন হবে, কিন্তু ইউরিন ওইটা প্রোডাকশন হবেই। ইনসেন্সিবল ওয়াটার লস যেমন তুমি প্রিভেন্ট করতে পারবে না, এই অব্লিগেটরি ইউরিন তুমি প্রিভেন্ট করতে পারবে না, এটাও হবে, এটা বডির সিস্টেম আল্লাহ পাক বানায় দিয়েছেন। হ্যাঁ, এখন এইটাকে রিগেইন করার জন্য আমাদের সবসময় পানি খেতে হয় আর কি। হ্যাঁ, খেতে হয়। তো ইউরিনের, শুধু ইউরিনের জন্য, হ্যাঁ ইউরিনের জন্য হতে পারে যদি একটা রোগ আছে তোমার ডায়াবেটিস ইনসিপিটাস, নাম শুনেছো মনে হয়, এটা এডিএইচ হরমোন কম প্রোডাকশন হয়, এডিএইচ হরমোন পোস্টিভ পিরিয়ডে কম প্রোডাকশন, তখন তোমার খুব বেশি ডাইলিউটেড ইউরিন বেরিয়ে যায়। হ্যাঁ, তখন ডিহাইড্রেশন হতে পারে। এমনি নরমাল অবস্থায় ওই ডায়াবেটিস ইনসিপিটাস ছাড়া ইয়া হয় না, ডিহাইড্রেশন হয় না। ডিহাইড্রেশন হয় না। জি স্যার। আচ্ছা যা হোক, নেক্সট আমাদের বডি ফ্লুইড ভলিউম রেগুলেশন কিভাবে হয়, অথবা এটা আরেকটা নাম হচ্ছে ইসিএফ ভলিউম রেগুলেশন অথবা সোডিয়াম হোমিওস্ট্যাসিস। হ্যাঁ, সোডিয়াম হোমিওস্ট্যাসিসটা কি, আমরা দেখেছি যে more than 90% sodium is distributed to ECF, extracellular fluid, and intake of sodium is 100 to 200 millimole per day, and source of sodium is food, drink and added salt, টেবিল সল্ট যেটা আমরা খাই প্লাস ফুডের মধ্যে থাকে, ড্রিঙ্কস এর মধ্যে থাকে, এবং আউটপুটও একই রকম 100 to 200 মিলিমোল পার ডে। এটার মেইন আউটপুটের সোর্স হচ্ছে ইউরিন, ফিসেস, সোয়েট। Our body sends the sodium status through baroreceptor. Baroreceptor কি, এই যে এগুলো যে হলুদ ফোঁটাগুলো আছে এগুলো হচ্ছে baroreceptor। এই baroreceptor কোথায় থাকে, আর্চ অফ অ্যাওর্টায় থাকে, বাইফার্কেশন অফ দ্য অ্যাওর্টায় থাকে, এই দুই জায়গায় baroreceptor থাকে। এই baroreceptor যখনই বডির সোডিয়াম কমে যায় তখন তোমার এটা সেন্স করে যে সোডিয়াম কমে গিয়েছে। হ্যাঁ, যদি হাইপার ভলিউমিয়া হয়, মানে তো কোনো কারণে যদি ভলিউম বেড়ে যায় তাহলে baroreceptor স্টিমুলেটেড হয়। আর যদি কোনো কারণে হাইপোভলিউমিয়া হয়, এটা আমরা আগেও দেখেছিলাম যে হাইপোভলিউমিয়া হলে ব্যারোরিসেপ্টর ইনহিবিটেড হয়। এখন তারপরে কি হয়, যদি হাইপার ভলিউমিয়া হয় তাহলে আমরা আগেই দেখেছি যে হাইপার ভলিউমিয়া হলে ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হয়। স্টিমুলেটেড হলে কি হয়, রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমটা মানে এটা তোমার নেগেটিভ ফিডব্যাকে তোমার এটা মানে তোমার কি হয়, আর এটা আমার তোমার ডাউন রেগুলেশন হয়, ফলে রেনিন প্রোডাকশন কম হয়, ফলে অ্যানজিওটেনসিন 2 প্রোডাকশন কম হয়, ফলে অ্যালডোস্টেরন কম হয়। ও অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে তোমার সল্ট এবং ওয়াটার এক্সক্রিশন রিটেনশন করা। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সল্ট এবং ওয়াটার ধরে রাখা। যেহেতু অ্যালডোস্টেরন কম, সল্ট এবং ওয়াটার এক্সক্রিশন হবে। আবার ব্যারোরিসেপ্টর স্টিমুলেশন হলে এএনপি রিলিজ হয়। এএনপি মানে কি, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, এএনপি হচ্ছে তোমার অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। পেপটাইড মানে হচ্ছে তোমার পেপটাইড হরমোন, আর অ্যাট্রিয়াল মানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে বের হয়। দিস ইজ, এটা রাইট অ্যাট্রিয়াম, হার্টের রাইট অ্যাট্রিয়াম থেকে বের হয়। নাট্রিউরেটিক মানে কি, নাট্রিউরেসিস করা, মানে সোডিয়াম বের করে দেওয়া। নাট্রিয়াম হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম, তোমরা জানো। নাট্রিউরেসিস মানে সোডিয়ামকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। তো যখনই এএনপি রিলিজ হয় এই হরমোনটা, তখন কি হয়, সল্ট এবং ওয়াটার এক্সক্রিশন হয়। এই যে সল্ট এক্সক্রিশন মানে কি, সোডিয়াম বেরিয়ে যাওয়া, সোডিয়াম বেরিয়ে যায় থ্রু ইউরিন, নাট্রিউরেসিস। তাহলে ওয়াটার সোডিয়াম রিডাকশন হচ্ছে তোমার। আগে হাইপার ভলিউমিয়া হয়েছিল, তো বেশি বেশি পেশাব হওয়ার মাধ্যমে ইসিএফ ভলিউম নরমাল হয়ে গেল। আবার ব্যারোরিসেপ্টর যখন স্টিমুলেশন হয় তখন সিস্টেমিক নার্ভাস সিস্টেম ইনহিবিশন হয়, ফলে জিএফআর বেড়ে যায়, তখন অ্যালডোস্টেরন এসকেপ হয়। এই অ্যালডোস্টেরন এসকেপের ফলে তোমার সল্ট এবং ওয়াটার এক্সক্রিশন হয় এবং নরমাল ইয়া হয়। হ্যাঁ, তখন তোমার অ্যালডোস্টেরন এসকেপের ফলে তোমার সল্ট এন্ড ওয়াটার এক্সক্রিশন হয় এবং ইসিএফ ভলিউম নরমালি চলে আসে।
এবং এর অপোজিট গুলো হয় যদি তোমার হাইপোভলিউমিয়া হয়। যদি হাইপোভলিউমিয়া হয় তখন ঠিক এই জিনিসগুলোর অপোজিট হয়। এই ফ্লো চার্টটা মুখস্থ করতে হবে। তাহলে হরমোন রেগুলেটিং সোডিয়াম ব্যালেন্স, অ্যালডোস্টেরন, রেনিন, ক্যাটেকোলামাইন, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড। এর মধ্যে অ্যালডোস্টেরন, রেনিন এবং ক্যাটেকোলামাইন সোডিয়ামকে ধরে রাখে, হ্যাঁ, সোডিয়ামকে ধরে রাখে এবং এগুলা তোমার বের হয়। দিস হরমোনস আর রিলিজড ইন রেসপন্স টু হাইপোভলিউমিয়া। সো দিস থ্রি হরমোনস আর কল্ড হাইপোভলিউমিক হরমোন and atrial natriuretic peptide is called hypervolemic hormone. এটা পরীক্ষায় আসে যে write down the names of hypovolemic hormone, aldosterone, renin এবং catecholamine. Aldosterone escape কি জিনিস? It is the phenomenon characterized by excessive urinary sodium excretion in spite of maximum aldosterone activity in the collecting duct. যদিও অ্যালডোস্টেরন আছে তারপরও তোমার সোডিয়াম এক্সক্রিশন হচ্ছে, এটা তোমার অ্যালডোস্টেরন এসকেপ বলে। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়ামকে ধরে রাখা, অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়ামকে ধরে রাখা, কিন্তু অ্যালডোস্টেরন থাকা সত্ত্বেও তোমার সোডিয়াম বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি অ্যালডোস্টেরন এসকেপ, মানে অ্যালডোস্টেরনকে পাশ কাটায় সোডিয়াম বেরিয়ে যাচ্ছে। কেন হচ্ছে? হাইপারভলিউমিয়া হলে তোমার জিএফআর এবং টিউবুলার লোড বেড়ে যাচ্ছে সোডিয়ামের, ফলে সোডিয়াম ডেলিভারি টু ডিস্টাল নেফ্রন বেড়ে যাচ্ছে এবং ডেলিভারি অফ সোডিয়াম ইন দ্য কালেক্টিং ডাক্ট ইজ মোর দ্যান দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ অ্যালডোস্টেরন টু রিঅবজর্ব সোডিয়াম। অ্যালডোস্টেরনের একটা ক্যাপাসিটি থাকে, সে কতটুকু পরিমাণ সোডিয়ামকে ধরে রাখতে পারবে, কিন্তু যেহেতু তোমার টিউবুলার লোড অফ সোডিয়াম বেশি, তার ক্যাপাসিটিকে এক্সিড করে যায়, ফলে তোমার অ্যালডোস্টেরন থাকা সত্ত্বেও এই সোডিয়াম বেরিয়ে যায়। ওইদিকে হাইপারভলিউমের জন্য এএনপি বের হয়, এএনপির জন্য তোমার সোডিয়ামের রিঅবজর্পশন কমে যায়, ফলে appearance of sodium in urine by escaping aldosterone. This is called aldosterone escape. এটাও শর্ট নোট আসে পরীক্ষা। ঠিক আছে, সোডিয়ামের ফাংশন কি? সোডিয়ামের ফাংশন হচ্ছে এটা 92% ECF osmolarity মেইনটেইন করে, মেইনটেনেন্স অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট, কনসার্নড উইথ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল এন্ড টিস্যু এক্সাইটেবিলিটি এন্ড কনসার্নড উইথ এক্সোক্রাইন সিক্রেশন। বিভিন্ন সিক্রেশন যেমন ইনসুলিন সিক্রেশন, অনেক সিক্রেশনের জন্য সোডিয়াম দরকার হয়, সোডিয়ামের দরকার হয়। ভলিউম ডিসঅর্ডার, ভলিউম ডিসঅর্ডার দুই প্রকার, তার মানে বডি ভলিউম, বডি ফ্লুইডের ভলিউম বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। যদি বেড়ে যায় তাহলে যে সমস্যাগুলো হবে সেটার নাম হচ্ছে হাইপার ভলিউমিক ডিসঅর্ডার, আর যদি ভলিউম কমে যায় তাহলে যে সমস্যাগুলো হবে সেটার নাম হচ্ছে হাইপোভলিউমিক ডিসঅর্ডার। ঠিক আছে, হাইপোভলিউমিক ডিসঅর্ডার বা তিন প্রকার: আইসোটনিক হাইপোভলিউমিয়া, হাইপারটনিক হাইপোভলিউমিয়া, হাইপোটনিক হাইপোভলিউমিয়া। হাইপারভলিউমিক ডিসঅর্ডার আবার তিন প্রকার: আইসোটনিক হাইপারভলিউমিয়া, হাইপারটনিক হাইপারভলিউমিয়া এবং হাইপোটনিক হাইপারভলিউমিয়া। এর মধ্যে আমাদের এগুলার সম্বন্ধে জানতে হবে। ছয়টার মধ্যে আমরা তিনটা জানবো, এইটা জানবো, এইটা জানবো, এইটা জানবো। এই তিনটা আমরা জানবো না, কিন্তু আছে, রেয়ার। এই যে ক্রস যেগুলো দেওয়া আছে এগুলা হয় কিন্তু রেয়ার। আর আইসোটনিক হাইপোভলিউমিয়া খুব কমনলি হয়, হাইপারটনিক হাইপোভলিউমিয়া কমনলি হয়, হাইপোটনিক হাইপারভলিউমিয়া কমনলি হয়। এই তিনটা সম্বন্ধে জানতে হবে, এগুলার কজ জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা সম্বন্ধে জানবো, কিন্তু আছে 6 প্রকার, কিন্তু আমরা পড়বো 3 প্রকার। আইসোটনিক হাইপোভলিউমিয়া কেন অকার্স ডিউ টু আইসোটনিক ফ্লুইড লস। আইসোটনিক ফ্লুইড একটা হচ্ছে তোমার ব্লাড, ব্লাড ইজ এ আইসোটনিক ফ্লুইড, এটা আমরা সবাই জানি। তো কোনো কারণে যদি তোমার সিভিয়ার হেমোরেজ হয়, সিভিয়ার হেমোরেজ হয় তাহলে তোমার আইসোটনিক হাইপোভলিউমিয়া হতে পারে। লস অফ ইন্টেস্টিনাল কন্টেন্ট বাই ফিস্টুলা আইলিওস্টোমি। হ্যাঁ, ফিস্টুলা কি জিনিস? ফিস্টুলা হচ্ছে তোমার অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু এপিথেলিয়াল সারফেস, অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু এপিথেলিয়াল সারফেস। ঠিক আছে, যেমন ধরো তোমার ধরো এইটা হচ্ছে, এইটা অ্যানাল ক্যানেল, এইটা অ্যানাস। হ্যাঁ, আবার অ্যানাসের এই কাছাকাছি তোমার ব্লাডার থাকে না, এরকম ব্লাডার থাকে, এটা ইউরিনারি ব্লাডার। হ্যাঁ, যদি এই দুটার মধ্যে একটা কমিউনিকেশন থাকে তাহলে তোমার এটা লস হতে পারে, আইসোটনিক ফ্লুইড লস হতে পারে, তখন ফিস্টুলা হলে এরকম লস হতে পারে। আবার তোমার আইলিওস্টোমি মানে কি? আইলিওস্টোমি মানে হচ্ছে যখন সার্জনরা অপারেশন করে, ধরো তোমার ইন্টেস্টাইন কোন জায়গায়, এটা একটু ছবি এঁকে দেখাই। হ্যাঁ,
ধরো এটা ইন্টেস্টাইন, হ্যাঁ, ধরো এখানে একটা ফুটা হয়েছে, এখন শোনা যাচ্ছে মনে হয়, তাই না? তুমি মাস্ক পরে আছো কেন? এটা কি বুঝছো? মাস্ক পরে আছো কেন? স্যার আমি তো হসপিটালে আসছি। হসপিটালে বসে বসে ক্লাস করতেছো? জি স্যার, মানে খুবই মানে সিরিয়াল পড়ে গেছিল, মানে সমস্যা হয়েছে স্যার, এই জন্য হসপিটালে আসছি। ও দেখছো কি ডেডিকেটেড স্টুডেন্ট, হাসপাতালে বসে বসে ক্লাস করতেছে। যাক আলহামদুলিল্লাহ, এরকম স্টুডেন্ট আমরা চাই। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, যে ধরো এটা একটা ইন্টেস্টাইনে এই জায়গায় ফুটা হয়েছে, সার্জন পেট কেটে এখানে রিপেয়ার করছে। রিপেয়ার করার পরে এই জায়গাটাকে রেস্ট দিতে হবে। তো তখন কি করে, এই জায়গায় একটা ফুটো করে এই ইন্টেস্টিনাল কন্টেন্টটা যাতে এই দিকে না এসে এই দিক দিয়ে বডির বাইরে বেরিয়ে যেতে পারে এইখানে, আর যদি যখন যাতে কোনো ফিকাল ম্যাটার বলো এগুলো যাতে না আসে, তাই সেজন্য এটা করা হয় আর কি। এটাকে বলে আইলিওস্টোমি। যেহেতু আইলিয়ামে অংশে করা হয়, তোমার এরকম ধরে এই যে অ্যাবডোমেন, সে দিস ইজ অ্যাবডোমেন, আমব্লিকাস, এখানে তোমার একটা ফুটো করে দেয়। ফুটো করলে তোমার পায়খানা হয় না, পায়খানা এদিক দিয়ে বেরিয়ে যায়। আইলিওস্টোমি ব্যাগ বসায় দেয়, খুবই কষ্টকর কন্ডিশন। তাহলে তোমার পায়খানাগুলো এদিক দিয়ে বেরিয়ে যায়, এইখানে আর মানে এইখান দিয়ে আর পায়খানা হবে, এখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে তোমার কি হবে, ডিস্টাল অংশটা রেস্ট পাবে। এটাকে বলে তোমার আইলিওস্টোমি। আইলিওস্টোমি মানে তোমার মুভ করে দেয়, আইলিয়ামে একটা মুভ করে দেয়। তো এটা করলে কি হয়, রোগীর উপকার হয়, কিন্তু সবসময় ইন্টেস্টিনাল কন্টেন্ট লস হতে থাকে। আমরা তো পায়খানা চেপে রাখতে পারি, এটা তো চেপে রাখতে পারি, সবসময় কিছু কিছু ফ্লুইড এখান থেকে বের হতেই থাকে। এইসব রোগীদের ক্ষেত্রে আইসোটনিক হাইপোভলিমিয়া হতে পারে। সিক্রেটরি ডায়রিয়া, দিস ইজ ওয়ান টাইপ অফ ডায়রিয়া। সাধারণত কলেরা হলে এই ধরনের ডায়রিয়া হয়। এটা তোমরা মাইক্রোবায়োলজিতে পড়বে, ভিব্রিও কলোরি এই ধরনের কাজটা করে। সিক্রেটরি ডায়রিয়া হয় হলে তোমার আইসোটনিক ফ্লুইড লস হয়, তখন তোমার আইসোটনিক হাইপোভলিমিয়া হয়। পলিউরিক ক্রনিক রেনাল ফেলিওর হলে তোমার এটা তোমার ক্রনিক রেনাল ফেলিওর একটা টাইপস, এখানে তোমার আইসোটনিক ফ্লুইড লস হয়। এবং থার্ড স্পেসিং অফ ফ্লুইড, যেমন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। থার্ড স্পেসিং মানে কি, তোমার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলে কি হয়, ইন্টেস্টাইনের মধ্যে প্রচুর ফ্লুইড জমে যায়, পেট মোটা হয়ে যায়। হ্যাঁ, যেহেতু তোমার অবস্ট্রাকশন হয়েছে, তো তোমার ইন্টেস্টাইনে প্রচুর ফ্লুইড জমা হয়, তখন তোমার আইসোটনিক হাইপোভলিমিয়া হতে পারে। হাইপারটনিক হাইপোভলিমিয়া কেন অকার্স ফলোইং লস অফ হাইপোটনিক ফ্লুইড। হ্যাঁ, যেমন সিভিয়ার ডায়রিয়া হয়েছে, ডায়রিয়াতে তোমার হাইপোটনিক ফ্লুইড লস হয়েছে। পারসিস্টেন্ট ভমিটিং এন্ড ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন। পারসিস্টেন্ট ভমিটিং মানে বমি হচ্ছেই তো হচ্ছে। দিনে যদি তোমার 3 বার বা তার বেশি বমি হয়, তাহলে তোমার দিনে বা ঘন্টায় মনে হয় খুব সম্ভবত দেখে নিতে হবে, তাহলে তোমার হাইপোটনিক ফ্লুইড লস হয়ে তোমার হাইপারটনিক হাইপোভলিমিয়া। ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন মানে অনেক সময় রোগীকে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দেওয়া হয়। হ্যাঁ, ওই তোমার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলে তোমার কনজারভেটিভ ম্যানেজমেন্টের একটা অংশ হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে দেওয়া, সেখান দিয়ে ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন দেওয়া হয়। এগুলো তোমার সার্জারিতে পড়বে, তখন তোমার হাইপারটনিক হাইপোভলিমিয়া হতে পারে। প্রফিউজ সোয়েটিং, তুমি রুম চেঞ্জ করেছো বা খুব অনেকদিন পরে মাঠে খেলতেছো, তখন তোমার প্রফিউজ সোয়েটিং হলে হাইপারটনিক হাইপোভলিমিয়া হতে পারে। সিভিয়ার বার্ন হলে কি হয়, এপিথেলিয়াম লস হয়, তখন তোমার নরমাল যে স্কিন দিয়ে যত পানি প্রিজার্ভ করা যায়, তোমার ওই লেয়ার পুড়ে গেলে আরো বেশি বেশি ফ্লুইড লস হয়ে এত হতে পারে। অসমোটিক ডায়োসিস এন্ড ডায়োটিক অ্যাবিউস, হ্যাঁ, যদি বেশি বেশি ডায়োটিক দেওয়া হয়, তাহলে তোমার হাইপারটনিক হাইপোভলিমিয়া হতে পারে। এই যে 6টা টাইপস, এর মধ্যে 3টা বলছি, 3টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, হাইপোটনিক হাইপারভলিমিয়া। এটা খুব কমন, এইটাই বেশি আসে পরীক্ষায়, শর্ট নোট আসে, হাইপোটনিক হাইপারভলিমিয়া শর্ট নোট আসে, মনে রাখবে। এটা কেন হয়, ডিউ টু হাইপোটনিক ফ্লুইড গেইন। এটা কজ কি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম,
সিরোসিস অফ লিভার, হেপাটিক ফেলিওর, কোয়াশিওরকর, প্রোটিন লজিং এন্টেরোপ্যাথি, এইসব কারণে তোমার হাইপোটোনিক ফ্লুইড গেইন হয়, মানুষ ফুলে যায়, পা ফুলে যায়, তারপরে পেট ফুলে যায়, নেফ্রোটিক সিনড্রোম এইসবে ফুলে যায়। এগুলোর সবগুলোর কজ তোমার ডিউ টু সাধারণত অসমোটিক প্রেসার কমে যায়, প্রোটিন লস হয় বা প্রোটিন প্রোডাকশন কমে। যেমন নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, প্রোটিন লস হয়। লিভার সিরোসিসে কি হয়, তোমার প্রোটিন তৈরি হতে পারে না, প্লাজমিন তৈরি হতে পারে না। কোয়াশিওরকরে আমরা আগে দেখেছি যে প্রোটিন কম খাওয়ার জন্য হচ্ছে। এগুলো সবই প্রোটিন লস হলে তোমার, বা প্রোটিন যদি বেশি লস হয় বা প্রোটিন প্রোডাকশন কম হয়, তাহলে এই কাজগুলা হয়ে থাকে। ঠিক আছে, আমাদের লাস্ট টপিক ডায়ুরেসিস, খুবই সোজা। এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন মোর দ্যান 3 লিটার পার ডে। There are 3 types of diuresis: water diuresis, osmotic diuresis, and pressure diuresis. What do you mean by water diuresis? বেশি বেশি পানি খাওয়া, বেশি বেশি পেশাব করা, এটা হচ্ছে তোমার ওয়াটার ডায়ালিসিস। এক্সেসিভ ওয়াটার ইনটেক, প্রচুর পানি খাচ্ছে, বেশি বেশি পেশাব হচ্ছে, এটা তোমার ওয়াটার ডায়ালিসিস হচ্ছে। এক্সেসিভ ইনফিউশন অফ হাইপোটোনিক ফ্লুইড, যখন 5% দিয়ে যদি বেশি ইনফিউজ করে, বেশি স্যালাইন যদি ইনফিউজ করা হয় কোনো কারণে, তাহলে তোমার ওয়াটার ডায়ালিসিস, মানে পানি বেশির জন্য। এবং ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস ইজ এ endocrine disorder which occurs due to less production of ADH. ডায়াবেটিস ইনসিপিটাস হলে মানুষ বেশি পাতলা পাতলা পেশাব করে, মানে ইউরিনের অসমোলারিটি কম থাকে এবং বেশি থার্স্টি হয়, বেশি পানি খায়, এটাকে বলে ওয়াটার ডায়ুরেসিস। অসমোটিক ডায়ুরেসিস কি? excretion of large amount of isotonic or hypertonic urine due to persistence of unabsorbable osmotically active substance such as glucose, mannitol, sodium chloride into the filtrate. যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটিসে কি হয়, মানুষের আমরা আগে দেখেছি যে রেনাল থ্রেশহোল্ড অফ গ্লুকোজ 180 মিলিগ্রাম পার ডে। এখন যদি একটা মানুষের ডায়াবেটিস রেনাল থ্রেশহোল্ড অফ গ্লুকোজ 180 মিলিগ্রাম পার ডে, মানে কি তার বডি, তার ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশন 180 পর্যন্ত যদি হয়, তাহলেও কোনো প্রকার গ্লুকোজ ইউরিন দিয়ে আসার কথা না। কিন্তু যদি তার বেশি হয়, সে 200 220, তাহলে তোমার ইউরিন দিয়ে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স গ্লুকোজ পাস হবে, তখন তোমার গ্লুকোজ সাথে করে ওয়াটার নিয়ে আসবে, এটাকে আমরা বলি ওয়াটার অসমোটিক ডায়ুরেসিস। তারপর ডায়ুরেটিক যদি বেশি, ডায়ুরেটিক মানে কি, ড্রাগস হুইচ কজেস ডায়ুরেসিস, এটা যদি বেশি খাওয়া হয়, বেশি মানে অ্যাবিউজ বা যদি ডোজে ভুল হয়, তাহলে বেশি বেশি পেশাব হতে পারে, এটাকে আমরা বলবো ওয়াটার অসমোটিক ডায়ুরেসিস। ম্যানিটল ইনফিউশন, ম্যানিটল হচ্ছে এক ধরনের স্যালাইন, এটা তোমার অসমোটিক ডায়ুরেসিস করে, এটা তোমার অ্যাবজর্ব হয় না, এটা তোমার ফিল্টার দিয়ে আসে, ফিল্টার দিয়ে যখন পাস হয় তখন পানি ধরে নিয়ে আসে, এটা অ্যাবজর্ব হয় না, আনঅ্যাবজর্বেবল, এবং এটা যখন ফিল্টার দিয়ে যায় তখন বেশি বেশি পানি ধরে নিয়ে আসে, তখন এটার অসমোটিক ডায়ুরেসিস হয়। হ্যাঁ, তাহলে অসমোটিক ডায়ুরেসিস কাকে বলে? excretion of large amount of isotonic or hypertonic urine due to persistence of unabsorbed osmotically active substance such as glucose, mannitol, sodium chloride into the filtrate. কজ হচ্ছে এগুলো। আর লাস্ট হচ্ছে প্রেসার ডায়ুরেসিস, যদি কোনো কারণে সিস্টেমিক প্রেসার বেড়ে যায় 200 বেশি, তখন অটো রেগুলেশন ফেল হয়, তাহলে প্রেসার ডায়ুরেসিস হয়। So this is all about this chapter. And this is all about this chapter. ঠিক আছে, আমি একটু পার্সেন্টেজটা নিয়ে আসি।